বিরোধী দলের জায়গা থেকে যদি দেখো তাহলে রাজ্যপালের ভূমিকা সন্তোষজনক ছিল না। বিরোধী দল নেতারা মনে করেন না যে রাজ্যপালের ভূমিকা সন্তোষজনক, যার জন্য দেখবে স্টুডিওগুলোতেও রাজ্যপালকে ডিফেন্ড করার জন্য বিজেপির কোনো নেতা রেডি নেই। তারা বলে যে রাজ্যপালের ব্যাপার রাজ্যপাল বুঝবে। নির্বাচনের আগে হঠাৎ করে বললেন আমি ভিজিলেন্স কমিশন, মানে ইলেকশন কমিশন, আমি ইলেকশন কমিশন, মানে এটা তিনি বলতে পারেন না। সংবিধানের 324 নম্বর ধারায় রাজ্যপালকে কোনো এখতিয়ার দেওয়া হয়নি নির্বাচন সংক্রান্ত বিষয়ে মানে একমাত্র এখতিয়ার হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। অথচ এই রাজ্যপাল হঠাৎ করে বলে উঠলেন আমি মানে ভিজিবল ইলেকশন কমিশনারের ভূমিকা পালন করব। পরে ইলেকশন কমিশন বাধ্য হয়ে চিঠি দিয়ে তাকে বিরত রেখেছেন। পরে ভীষণ কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিগত বিষয় নিয়েও তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে, সব মিলে তুমি যদি দেখো তাহলে বিজেপির জন্য কিন্তু বিরাট লস এই রাজ্যপালকে রাখা। এবং একই সাথে পশ্চিমবাংলার সংসদীয় ব্যবস্থার কনটেক্সটেও যদি তুমি বলো, ধনকর একটা সিঙ্গেল ভুল করে যায়নি। মানে আমি বলছি জগদীশ ধনকর কনস্টিটিউশনালি এতটাই সাউন্ড ছিলেন, আইন সংক্রান্ত বিষয়ে এতটাই স্ট্রং ছিলেন, তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছে, তৃণমূল কংগ্রেস অন্যায় করেছেন, তিনি কোনো কোনো সময় হয়তো ওভার এমফেসাইজ করেছেন বিজেপির দিকে, সেটা নিশ্চয়ই আলোচনায় আসতে পারে। কিন্তু ধনকর, আমি আবারও বলছি তোমার দর্শককে, যে একটা সিঙ্গেল লিগ্যাল ভুল জগদীশ ধনকর করেননি, যেটা আনন্দ বোস কিন্তু করেছেন। একের পর এক সিদ্ধান্ত ওনার কনস্টিটিউশনের বাইরে গিয়ে অনেক সময় আনঅথরাইজ ওয়েতে উনি করেছেন। ফলে ধনকরের সাথে আনন্দ বোসের তুলনা করা যায় না। ধনকর আমাদের রাজ্যে প্রতি 3 জন মানুষের মধ্যে একজন মুসলমান মানুষ আছেন। ফলে সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন না করতে পারলে বিজেপির মানে রাজ্য সভাপতি যেই হন না কেন তিনি কোনো বিরাট পরিবর্তন আনতে পারেন। তাতে মানে যেমন চোপড়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি চোপড়ার যা রাজনৈতিক অবস্থা, যে ধরনের আইন শৃঙ্খলার সমস্যা, তাতে 355 নম্বর ধারা জারি করার মতন জায়গা আছে, উপদ্রুত এলাকা ঘোষণা করার মতন। সন্দেশখালীতে যে অবস্থা ছিল, 355 নম্বর ধারা জারি করার মতন অবস্থায় ছিল, মানে তুমি কিন্তু জারি করছো না। আবার একই সাথে সিবিআই ইডি যে তদন্তগুলো কার্যত বন্ধ হয়ে আছে। তুমি দেখো যে মাথায় সবাই বলতে লাগলো, মাথা তো দূরের কথা, লেজও এখন কেউ ছুঁচ্ছে না। ফলে মানে এটা বারবার প্রশ্ন আসছে, নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাখছেন? মানে আমি বলছি যে সেটিং এর যে তত্ত্বটা এখন বিজেপির নেতারাও বিশ্বাস করে, বিজেপির নেতারাও মনে করেন যে দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার বা নরেন্দ্র মোদী বা অমিত শাহরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা ছেড়ে রাখছেন, যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট ইন্ডিয়া জোটটাকে ঘেটে দিতে পারেন। এবং বারবার তো ঘেটে 355 নম্বর ধারা সুপারিশ পর্যন্ত রাজ্যপাল করছেন না, কার্যকারী তো দূরের কথা, সুপারিশ করছেন না। ফলে এই প্রশ্নটা কিন্তু ক্রমশই কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধছে। সেই কারণে নেতা কে হবেন ইম্পর্টেন্ট নয়, এই কেন্দ্রের ভূমিকা কি হবে, রাজ্যের প্রশ্নে কেন্দ্রের ভূমিকা শুধুমাত্র ইলেকশনের সময় বড় বড় ভাষণ হবে, নাকি ইলেকশনের বাইরে প্রশাসন পরিচালনার প্রশ্নে বিজেপির নেতৃত্বের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আসবে, সেটা ইম্পর্টেন্ট। এবং একই সাথে তোমায় বলি, এই নির্বাচন প্রমাণ করেছে যে 100 দিনের কাজের টাকা আটকে রাখাটা ভুল সিদ্ধান্ত। এবং একই সাথে এটা ভুল আরেকটা সিদ্ধান্ত, সেটা হলো আবাস যোজনার টাকাটা। আমি মনে করি যে তৃণমূল নেতৃত্ব যে সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে নরেন্দ্র মোদী আপনাদের পেটে লাথি মারছে, অর্থাৎ কেন্দ্র টাকা বন্ধ করে রেখে গরিব মানুষের মানে খেতে দিচ্ছে না, গরিব মানুষের কাজ বন্ধ করে দিয়েছে। ফলে এটা সামহাউ মানে আমার মনে হয় যে যারা দুর্নীতি করেছে 100 দিনের কাজে, যদি কেউ যারা দুর্নীতি করেছে, যারা টাকা আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, তাদের জেল পাঠান। আপনি তাদের বিরুদ্ধে চুপ হয়ে আছেন, অথচ টাকা সাধারণ মানুষ পাচ্ছে না। পশ্চিমবাংলায় যারা মানে নেতার থেকেও ইম্পর্টেন্ট হলো যে কর্মসূচির মধ্যে গণ আন্দোলন আনবে কি। মানে আমি বলছি, ধরো বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে একটা মিছিল করা যথেষ্ট নয়, একটা ডেপুটেশন দিলে কোনো লাভ নেই। মানে এগুলো গণ আন্দোলন বলে না। গণ আন্দোলন কি, আমি আবার তোমাকে বলছি, যখন তুমি মানে কিছু মানুষের দাবি দাবা নিয়ে লাগাতার মিটিং মিছিল অবস্থান বন্ধ করে সরকারকে বাধ্য করতে পারবে,
তোমার দাবি দাওয়াগুলোকে মেনে নেওয়ার প্রশ্নে, তখনই তোমার প্রতি মানুষের আস্থা তৈরি হবে। তো সিঙ্গুর নন্দীগ্রাম সরকারকে বাধ্য করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই শুভেন্দু অধিকারী যেটা করছে বা সুকান্ত মজুমদার যেটা করছেন, সেটা হলো কর্মসূচি পালন করা। আবারও বলছি, কর্মসূচি রাজনৈতিক দল পালন করে, কিন্তু কর্মসূচি পালন আর গণ আন্দোলনের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে। কর্মসূচি পালন হলো যে একেবারে দিনক্ষণ দেখে, ঘড়ি দেখে একটা একটা মিটিং করে দেওয়া, একটা প্রতিবাদ আন্দোলন কলকাতা কর্পোরেশন অফিসে গিয়ে করা, একটা সিএসসি মানে মানে কলকাতা ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে গিয়ে একটা মিটিং করে দেওয়া, এইগুলো গণ আন্দোলন নয়। গণ আন্দোলন পরিষ্কার, এগুলো হলো কর্মসূচি পালন, রাজনৈতিক কর্মসূচি পালন। গণ আন্দোলন হলো মানুষের যে দাবি দাবা যেগুলো আছে সেগুলো নিয়ে লাগাতার পড়ে থাকা এবং আমৃত্যু পর্যন্ত পড়ে থাকা। ফলে সেই রকম কারেজিয়াস লিডার, অর্থাৎ সাহসের নেত্রী বিজেপি দলের আছে বলে আমি অন্তত আমার মনে হয় না। দেখো, কর্মসূচি পালনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী চ্যাম্পিয়ন, আমরা দেখেছি যে ও সারাদিন প্রচুর পরিশ্রম করে, অনেক কর্মসূচি পালন করে। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে যেভাবে গণ আন্দোলন গড়ে তুলেছিল, বিজেপিতে কিন্তু আজ পর্যন্ত কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি। লাগাতার সেটার পেছনে লড়াই করা, ছোটা, জেলে যেতে গেলে জেলে যাব, মানে বিরোধী দলের নেতা হয়েছি, জেলে এখনো খাটিনি, এটা তো হতে পরিবর্তনের পারে একটা না। সম্ভাবনা দেখা যাচ্ছে সূত্র মারফত যা খবর এসছে। কি মনে হচ্ছে, কি ধরনের রাজ্যপাল আমাদের এখানে আসা উচিত? আমরা ধানকারকে দেখেছি, যথেষ্ট তিনি সব বিষয়ে সক্রিয় ছিলেন, কি বলবেন? দেখো, প্রথমত বলবো যে অনেকদিন আগে রাজ্যপালকে সরানো উচিত ছিল। এমন এক রাজ্যপাল যিনি বিজেপি দলের জন্য ক্ষতি হয়েছে তার। তিনি যেভাবে প্রথমে শাসক দলের সাথে অ আ ক খ শেখার মধ্য দিয়ে শুরু করেছিলেন, তারপরে তার একাধিক আচরণের ফলে বিজেপির ক্ষতি হয়েছে। এই এমনকি 2024 লোকসভা নির্বাচনেও তাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার ফলেও বিজেপির ক্ষতি হয়েছে। বিরোধী দলের যিনি নেতা শুভেন্দু অধিকারী, তার সাথে যে একটা মিনিমাম সমন্বয় রাখা। দেখো, রাজভবনে বিরোধী রাজনৈতিক দলের লোকরা যাবেন, তার কাছে আশ্রয় পাবেন, তার কাছে সাংবিধানিক অন্ততপক্ষে কিছু প্রোটেকশন পাবেন। এটা যে কোনো রাজ্যপালের মানে কাজের মধ্যে পড়ে। এবং তোমার মনে থাকতে পারে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তখন তিনি কিন্তু গোপাল কৃষ্ণ গান্ধীর শরণাপন্ন হতেন। এবং এটাই আমাদের পশ্চিমবাংলায় যেহেতু হিংসার রাজনীতি হয়, বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না, বিরোধীদের আন্দোলন করতে দেওয়া হয় না, ফলে পশ্চিমবাংলাতে রাজ্যপালের ভূমিকাটা একটু অ্যাডিশনালি গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যপাল অনেকটা সেফটি ভাল্বের মতন কাজ করেন। বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অবিচার হয় শাসক দলের করেন, অন্তত সেই অবিচারগুলোকে দূর করবার জন্য রাজ্যপালের ভূমিকাটা বিরাট গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, শুভেন্দু অধিকারীর সাথে রাজ্যপাল কিন্তু কোনো কোঅর্ডিনেশন করেননি। বহু ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বারবার মানে প্রকাশ্যে বলতে বাধ্য হয়েছেন, রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে বাধ্য হয়েছেন। এবং সত্যি বলতে কি, মানে এটা এক্সপেক্ট করা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, তার সাথে একটা মিনিমাম সমন্বয় রাখবেন। কিন্তু না শুভেন্দু অধিকারী রেখেছেন, না রাজ্যপাল রেখেছেন। ফলে বিরোধী দলের জায়গা থেকে যদি দেখো, তাহলে রাজ্যপালের ভূমিকা সন্তোষজনক ছিল না। বিরোধী দল নেতারা মনে করেন না যে রাজ্যপালের ভূমিকা সন্তোষজনক, যার জন্য দেখবে স্টুডিওগুলোতেও রাজ্যপালকে ডিফেন্ড করার জন্য বিজেপির কোনো নেতা রেডি নেই। তারা বলে যে রাজ্যপালের ব্যাপার রাজ্যপাল বুঝবেন। আবার পশ্চিমবাংলার সরকারের জায়গা থেকে যদি বলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যপালের উপর বিরক্ত, মানে তাকে চাইছে না। থার্ড যেটা, সেটা হলো যেভাবে একতরফাভাবে 12টা মানে বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি নিয়োগ করলেন, সেটা তিনি সংবিধানের বিরোধী ভাবেই করেছেন, যেটা সুপ্রিম কোর্টের রায়ের কিছুটা প্রকাশ পাচ্ছে। এটা হলো যে বিজেপি যেহেতু মানে সাংগঠনিকভাবেও তাকে নিয়ে বেকায়দায় অবস্থায় আছেন, মিনিমাম মানে সমন্বয় রাজভবনের সাথে মানে বিরোধী দলের নেই। এবং সবকিছু নিয়ে আমার মনে হয় যে কনস্টিটিউশনাল মানে মেশিনারিটা যদি চালাতে হয় ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এই রাজ্যপালকে সরানোটা খুব জরুরি। মানে এটা হবে কি, কবে হবে, কি হবে আমি জানি না। উনার ক্ষেত্রে, আনন্দ বোসের ক্ষেত্রে হয়তো পজিটিভ পয়েন্ট যেটা অনেকে বলেন, সেটা হলো যে আরএসএস এর বড় মানে ব্যাকআপ আছে। আরএসএস থেকে মানে মানে তার পেছনে আরএসএস আছেন, এইটাই অনেকে বলে থাকেন। এটাই মানে জনশ্রুত। ফলে আরএসএস এর মানে স্ট্রং সাপোর্টে যদি তিনি থেকে যান, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি যে দলের হবে সেটা হলো মানে বিজেপির। আর আমাদের রাজ্যেও সংসদীয় ব্যবস্থার জন্য ক্ষতি হবে এই আনন্দ বোসের থাকা। ফলে মানে আনন্দ বোসের মানে বিদায় নেওয়াটা আমরাও মনে করছি যে সময় অপেক্ষা।
হোম মিনিস্ট্রির থেকে যতটুকু মানে এদিক ওদিক থেকে যে সংবাদ পাচ্ছি তাতেও মনে হচ্ছে যে হয়তো খুব বেশি দিন ওনার এখানে থাকার কথা নয়। এখন জানি না যে শেষ পর্যন্ত আরএসএস এর চাপে তাকে রাখতে হবে কিনা, কিন্তু হোম মিনিস্ট্রির থেকে যে ধরনের ইনফরমেশন নানা স্তর থেকে আসে, জনশ্রুত আছে, সেগুলো অনুসারে তার চলে যাওয়ারই কথা। বলছি স্যার, একই সাথে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি কে হতে পারে? কারণ আমরা জানি বিজেপি সংগঠন নতুন করে আবার গঠিত হবে। যেহেতু সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী হয়ে গেছেন, তাহলে তার আর এই মুহূর্তে সেক্ষেত্রে থেকে জানা যাচ্ছে তাকে যখন দিল্লিতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তাকে আর রাজ্যে সেইভাবে দেখা যাবে না। তাছাড়া এখন এই মুহূর্তে যদি আমি রাজ্য সভাপতির দিক থেকে আপনাকে বলতে পারি, সুকান্ত মজুমদারকে ছেড়ে শুভেন্দু অধিকারী আছেন, জ্যোতির্ময় মাহাতো আছেন, এবং সৌমিত্র খান তিনি একটা বড় দায়িত্ব চাইছিলেন প্রথম থেকে, জেতার পর থেকেই তিনি বারবার বলছিলেন। কিভাবে দেখছেন এই কোন নেতৃত্ব হলে বিজেপি সংগঠনটাকে মজবুত করে এগোতে পারবে? না দেখো, মানে প্রথমত নেতৃত্ব দিয়ে বিজেপির কিন্তু সংগঠন মজবুত হবে না। কারণ আমাদের রাজ্যে প্রতি 3 জন মানুষের মধ্যে 1জন মুসলমান মানুষ আছেন। ফলে সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন না করতে পারলে বিজেপির মানে রাজ্য সভাপতি যেই হন না কেন তার তিনি কোনো বিরাট পরিবর্তন আনতে পারবেন না। ফলে সংখ্যালঘু মুসলিমদের সমর্থন আদায় করা, দেখো মানে হিন্দুরা কিন্তু, আমি তোমায় বলছি, মুসলিমরা যেইভাবে ঐক্যবদ্ধ বিজেপির বিরুদ্ধে বা মোদীকে হারানোটাই একমাত্র ইস্যু, হিন্দুদের মধ্যে কিন্তু নানা ধরনের অবস্থান আছে। কেন, পশ্চিমবাংলায় বামপন্থী আন্দোলন অনেকদিন ছিল, ফলে বামপন্থীদের একটা অংশ আছে যারা কোনোদিনই মানে হিন্দু হলেও কোনো ঐক্যবদ্ধভাবে বিজেপিকে ভোট দেবে না, বিজেপির বিরোধিতা তারা করে। বামপন্থীদের মধ্যে একটা অংশ ব্রিটিশ আমল থেকেই উদারবাদী আছে, লিবারাল। এই উদারবাদীরাও কখনোই বিজেপিকে ভোট দিবেন না। এবং থার্ড যেটা, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি, মানে হিন্দুদের মধ্যে যে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পান বা সরকারের বিভিন্ন স্কিম থাকেন, তারাও বিজেপিকে সরাসরি ভোট দিবেন তৃণমূলকে ছেড়ে, এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু সেইখানে একমাত্র থার্ড ক্যাটাগরি অর্থাৎ বেনিফিশিয়ারি ভোটটা নিশ্চয়ই ট্রান্সফার হতে পারে, কিন্তু বামপন্থী হিন্দু যারা বা উদারবাদী হিন্দু যারা, তারা বিজেপিকে কখনোই চায় না, একেবারেই চায় না। যেমন করে মুসলমানরা বিরোধিতা করে বিজেপির, একইভাবে বামপন্থী যারা যে অংশটা বিরোধিতা করে, স্ট্রংলি আইডিওলজিক্যাল কারণে বিরোধিতা করে, লিবারালরাও স্ট্রংলি আইডিওলজিক্যাল কারণে বিজেপিকে বিরোধিতা করে। ফলে বিজেপি দলের ন্যাশনাল লেভেলে যে পলিটিক্স, যা দিয়ে তারা সারা ভারতবর্ষ জয় করেছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, সেই রাজনীতি পশ্চিমবাংলার ক্ষেত্রে খাটছে না। পশ্চিমবাংলার ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে আটকে যাচ্ছে। ফলে সভাপতি কে হলেন, জ্যোতির্ময় শিকদার মানে মাহাতো হলেন, নাকি সুকান্ত মজুমদারকে টিকিয়ে রাখলো, নাকি দিলীপ ঘোষকে করলেন, নাকি শুভেন্দু অধিকারী এলো, তাতে বিরাট কিছু পরিবর্তন হবে না। এটা এক। দ্বিতীয় পরিবর্তন না হওয়ার কারণ আরেকটা আমি তোমায় বলতে পারি। পশ্চিমবাংলায় যে যখন ক্ষমতা এসছে, গণ আন্দোলনের মাধ্যমে এসছে। ধরো তোমাকে আমি বলছি যে কংগ্রেসকে হারিয়ে 67 সালে যখন যুক্তফ্রন্ট সরকার আসলো, যুক্তফ্রন্ট সরকারও কিন্তু তোমাকে আমি বলছি খাদ্য আন্দোলনের মধ্য দিয়ে, মানে একের পর এক ট্রামের ভাড়া বৃদ্ধির আন্দোলনের মধ্য দিয়ে, অর্থাৎ গণ আন্দোলনের মধ্য দিয়ে, খাদ্য আন্দোলন হতে পারে, ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হতে পারে, কর্মসংস্থানের জন্য হতে পারে, রিফিউজি নিয়ে আন্দোলন হতে পারে। সেই গণ আন্দোলনের মধ্যে দিয়েই যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল 67 সালে। আবার তুমি দেখো যে নকশালদের বিরুদ্ধে লড়াই করার পরে কংগ্রেস যে ক্ষমতায় যখন এসেছিল, তখন একটা শান্তির প্রশ্নের সরকারটা এসেছিল। এবং তারপরে আবার দেখো কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে বামপন্থীদের কিন্তু লাগাতার আন্দোলন, বা মানে কেন্দ্রের কংগ্রেসের যে তোমার কি ইমার্জেন্সি, তার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বামপন্থীদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছিল। বামপন্থীরা পরবর্তী সময় ভূমি সংস্কারের মধ্য দিয়ে, এবারে গণ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতা এসছে, সেটা সিঙ্গুর নন্দীগ্রামে গণ আন্দোলনের মধ্য দিয়ে। ফলে গণ আন্দোলন কিন্তু পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার একটা পূর্ব সত্য। ফলে বিজেপিকে কিন্তু জাতীয় স্তরে বা অন্য রাজ্যে যারা যেখানে ক্ষমতায় এসছে, বিজেপির কিন্তু গণ আন্দোলনের ইতিহাস নেই। একমাত্র রাম মন্দির ছাড়া কোথাও তুমি গণ আন্দোলন তুমি পাবে না। ধরো শুভেন্দু অধিকারী 2021 সাল পর্যন্ত, 21 সাল থেকে বিরোধী দলের নেতা হয়েছে, এখন পর্যন্ত একদিনের জন্য জেল হাজত হয়নি ওর। ফলে জেল হাজত হওয়াটা হলো মানে পূর্ব সত্য, যে ভাই তুমি গণ আন্দোলনের মধ্যে যদি নেতা হতে চাও, তাহলে তোমাকে পশ্চিমবাংলার রাজনীতি এতটাই নিষ্ঠুর যে বিরোধী মানে নেতা যিনি হন তার প্রতি এতটাই অত্যাচার শাসক দল করে, যে তিনি যদি গণ আন্দোলনের মধ্যে থাকেন তাহলে তার জেল হেফাজত হবে,
তার উপরে নির্যাতন হবে, সেই নির্যাতনটাকে তুমি সইতে পারবে কিনা, তার প্রতিহত করতে পারবে কিনা, তার প্রতিউত্তর দিতে পারবে কিনা, তার মধ্য দিয়ে গণনেতা তৈরি হয়, তার মধ্য দিয়ে গণ আন্দোলন গড়ে ওঠে এবং মানুষ বোঝে যে না এ পারবে, এর এর প্রতি আস্থা রাখা যায়। এটা একটা আরেকটা দিক হলো। তাহলে গণ আন্দোলন প্রতি বিজেপি বিশ্বাস রাখছে কিনা তার উপর নির্ভর করবে বিজেপির আগামী দিন। ফলে নেতাকে হলো ইম্পর্টেন্ট নয় আমার কাছে। থার্ড যে বিষয়টা হলো, ধরো কেন্দ্রে তোমার একটা সরকার আছে গত 14 সাল থেকে, তুমি আমায় বলো পশ্চিমবাংলার জন্য রুটিন কিছু কাজ ছাড়া, রেলের কাজ, এরকম কয়েকটা রুটিন কাজ ছাড়া তোমার মানে তোমার এমএলএ এমপিরা যারা আছেন তারা কি এমন ডেভেলপমেন্টের কাজ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, রেল দপ্তরটাকে তিনি ব্যবহার করেছিলেন উন্নয়নের হাতিয়ার হিসাবে। তিনি কিছুই করেননি। তিনি রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েই বললেন আমি 14টা কারখানা করব, এবং সেগুলোকে ঘটা করে উদ্বোধন করেছেন। মানুষের মধ্যে মানে এমন একটা আস্থা তৈরি করেছিলেন যে 14টা কারখানা হবে, হাজার হাজার লোক চাকরি পেয়ে যাবে রেল দপ্তরের মাধ্যমে, স্টেডিয়াম হবে রেল দপ্তরের মাধ্যমে, হাসপাতাল হবে রেল দপ্তরের মাধ্যমে, নার্সিং হোম মানে নার্সিং ট্রেনিং সেন্টার তৈরি হবে রেল দপ্তরের মাধ্যমে, খেলার মাঠ তৈরি হবে রেল দপ্তরের মাধ্যমে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল বিকাল সন্ধ্যা শুধুমাত্র উদ্বোধন করে যাচ্ছেন। তার একটা আবার উদ্বোধনের টিম ছিল, আমাদের পরিচিত নিউজ অ্যাঙ্কার আবার তাতে থাকতেন, মানে বেতনভোগী অ্যাঙ্কার ছিলেন, এবং তারা মানে তার গানের টিম ছিল। মানে একদম শোরগোল, যে এলাকায় যে গিয়ে উদ্বোধন করতেন, হাজার হাজার মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি করতেন, একটা স্বপ্ন দেখাতেন। আমি কিন্তু বলছি যে বিরোধী দলের নেতা হিসাবে শুভেন্দু অধিকারী বা বিজেপি এখনো কিন্তু মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি করতে পারে।